নমস্কার, ভালো আছেন তো সবাই? আমাদের লাইভ অনুষ্ঠানে যথারীতি আমরা চলে এসেছি। আমাদের রেগুলার লাইভ প্রোগ্রাম হয় টিভিতে, লাইভ টিভি শো, এবং আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ইন্টারাক্ট করেন, কমিউনিকেট করেন আমাদের লাইভ প্রোগ্রাম হলেই। আজকেও বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে নিয়ে আমি এনবিপি প্রোগ্রামে উপস্থিত সবুজ আছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে, এবং ভীষণ গুণী মানি ডাক্তারবাবুরা অ্যাটাচড রয়েছেন, ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, সবাই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা এনবিপিতে পাই। আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর, তার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান এত সুনাম অর্জন করেছে, অকল্পনীয় ব্যাপার সেটি। বছরের পর বছর এত মানুষ ট্রিটমেন্ট পাচ্ছেন, সেইগুলো আমরা দেখাবো, প্রত্যেকদিনই এপিসোডে দেখাই সময় পেলে পেশেন্টদের ইন্টারভিউগুলো, মাঝামাঝি সময় নিশ্চয়ই দেখাবো। আগে আমরা আলোচনা শুরু করব, আপনাদের ফোন নেব। আজকে ব্যথা যন্ত্রণা নিয়ে অনুরোধ করেছে আমার মাননীয় ডাক্তারবাবুকে কিছু বলার জন্য। ঘরে ঘরে কষ্ট, শীত এলেও কষ্ট, শীত চলে যাওয়ার সময় কষ্ট, ব্যথা যন্ত্রণা যাদের রয়েছে, অনেকে 12 মাস রয়েছে, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস। আগে শুনতাম বয়স্করা, দিদিমারা, তারা বাতে রোগে ভোগে, এখন তো দেখি 20, 30, 35, 40 থেকেই সব বাতে, হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, কোমরে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা। আইটি সেক্টরে জব করছেন, সারাক্ষণ ল্যাপটপে কম্পিউটারে বসে কাজ, সবার ঘাড়ে পিঠে একদম যন্ত্রণাই যন্ত্রণা, হাঁটতে কষ্ট হচ্ছে, হাঁটাহাঁটি কমে যাচ্ছে, খুব কষ্ট। ছেলে মেয়ে নির্বিশেষে, মেল ফিমেল বোথ এই ব্যথায় কষ্ট পাচ্ছেন। আগে আলাপ করে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ভাদুরী, ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করব আজকে আমরা শুনবো। তার আগে বোধহয় একজন ফোনে এসছেন, আমি একটু দেখে নিই ফোনে কেউ আছেন বোধহয়, দেখে আমরা আলোচনায় প্রবেশ করছি। হেল্পলাইন নাম্বারও সবাই লিখে রাখবেন। কে আছেন বলুন তো? হ্যালো। হ্যাঁ বলুন বলুন বলুন, কি প্রবলেম ডাক্তারবাবুকে বলুন। আর প্রবলেম ভাইজির? কি হয়েছে ভাইজির বলুন। গায়ে মাংস লাগছে না। বয়স কত? আচ্ছা, 5 বছর। খুব রোগা? খুব রোগা। খাওয়া দাওয়া ঠিক মতো করে? আচ্ছা আচ্ছা, ঠিক। তার মানে খাওয়া দাওয়াটা হজম হচ্ছে না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করতে হবে বলছেন ডাক্তার, মন দিয়ে টিভিতে শুনুন, ঠিক আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের দুটো ব্যাপার থাকে। অনেকে ভাবে বাচ্চারা খুব যদি মোটা হয় তাহলে হয়তো সুস্থ, আসলে সেটা নয়। রোগা হোক মোটা হোক ওটা ম্যাটার করে না, তার সুস্থতাটা প্রমাণ করবে তার কিছু সিমটমের ওপরে। প্রথম কথা হচ্ছে সেই বাচ্চার পায়খানা পরিষ্কার হচ্ছে কিনা এটা দেখতে হবে। পায়খানা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু তার খিদের ইচ্ছেটাও থাকবে না, ভেতরে গ্যাস হবে। পায়খানার না হওয়ার জন্য কিন্তু পেটে ব্যথাও হতে পারে। দেখবেন অনেক বাচ্চারা কাঁদে, কি পেটে ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে সবাই বুঝে উঠতে পারে না। একটা ব্যথার ওষুধ খাইয়ে দেওয়া হলো, একটা সিরাপ খাইয়ে দিল একদম ছোটদের, দেখা গেল সেটা হয়তো ডাক্তারবাবুরা দিয়েই রাখে, পেট ব্যথা হলে এটা খাওয়াবেন, কিন্তু পায়খানা যে কনস্টিপেশন হয়ে গেল সেটার দিকে নজর রাখা কিন্তু আর হলো না। আলটিমেটলি বদহজম হবে, পেট ব্যথা বারে বারে হতে পারে, এবং তার পাশাপাশি যেটা হবে যে সেই বাচ্চাটার খিদের ইচ্ছেটা থাকবে না, এবং খিদের ইচ্ছাটা না থাকলে খাওয়া দাওয়া করবে না ঠিক মতো, পুষ্টি পাবে না, অটোমেটিক তার কিন্তু চেহারা ভালো হবে না। এটা একটা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা যে খাওয়া দাওয়া করছে সেই বাচ্চাদেরকে বাড়ির লোকেরা খুব আদর করে বাইরের খাওয়া দাওয়ার গুলোর ওপর বেশি নজর দিয়ে দিচ্ছে। বাচ্চা এমনি ঘরের খাবার বেশি টেস্ট পাচ্ছে না, তখন কি করছে, বাইরের খাবার দিয়েছে, প্যাকেটের যে খাবারগুলো সেগুলো দিয়ে দিল, অথবা দোকান থেকে কিনে আনা বিভিন্ন খাবার যেটা নিজেরাও খায় বাচ্চাদেরও খাওয়ায়। আলটিমেটলি সেটা কিন্তু ক্ষতিকারক। যে কোনো খাবার যেটা ফ্যাক্টরিতে প্যাকেট বন্দি হয় সেই খাবারগুলো, রেডিমেড খাবারগুলো বা হাফ তৈরি করা খাবারগুলো কিন্তু শরীরের পক্ষে একেবারেই হেলদি নয়। ঠিক আছে, হ্যাঁ আপনি প্যাকেটে করা চাল নিয়ে এলেন, ডাল নিয়ে এলেন, সেটা অন্য কথা, কিন্তু যেটা হাফ কুকড, ঠিক আছে, মানে অর্ধেক রান্না হয়ে আছে আর একটু রান্না করলেই হয়ে যাবে, অথবা দেখছেন যে অলরেডি রান্না করাই আছে, মানে তৈরি করাই আছে। বিভিন্ন রকমের চিপস আমরা দেখতে পাই, তার মধ্যে একটা জিনিস যেগুলো অলরেডি রেডিমেড ফুড, ঠিক আছে, বিভিন্ন রকমের কেক দেখতে পাই, বিস্কিট দেখতে পাই, এরকম অনেক কিছুই আছে। এগুলো কিন্তু খুব হেলদি হয় না।
আর খুব কম সংখ্যকই আছে যেগুলো হেলদি হয়। তো এগুলো নির্বাচন করা একটা প্রথম কথা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে দেখতে হবে তার মধ্যে কি আছে। মিষ্টি খাবারগুলোতে বেশিরভাগটার মধ্যেই চিনি রয়েছে, আর না হলে ময়দার তৈরি জিনিস, যেগুলো খুব বেশি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাহলে বাচ্চাটা তাহলে দুটো কারণেই দেখা যাবে যে সে তার চেহারা কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের দেখতে হবে বাচ্চার যাতে খিদে পায়, আর খিদে পাওয়াতে গেলে প্রথমত কনস্টিপেশনের প্রবলেমটা ঠিক করতে হবে, এবং তার পাশাপাশি এমন কিছু তার খাওয়া দাওয়াতে রাখতে হবে যেটা সে খেয়ে আনন্দ পায়, তার খেতে ইচ্ছে করে। একঘেয়ে আপনি একটা খাবার বানিয়ে দিলেন ঘরে, তখন অটোমেটিক ও বাইরের দিকে নেশা চাপে। এবং বলে রাখি, প্রত্যেকটা মা বাবাকে আমি বলে রাখছি, প্রত্যেকজন মা বাবা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চাদেরকে আদর করে ভালোবেসে বাইরের খাবারগুলো খাওয়াবেন না। তাতে আপনি বাচ্চার ক্ষতি করছেন, লাভ করছেন না, ঠিক আছে? আর যদি আপনি ছোটবেলায় ওগুলো না খাওয়ান, দেখবেন আপনার বাচ্চা অনেক বেশি সুস্থ থাকবে, সবসময় ডাক্তারদের কাছে দৌড়ে যেতে হবে না, এবং তার কিন্তু ইমিউনিটিটাও কিন্তু বাড়বে আস্তে আস্তে। হেলদি খাওয়ান, বাড়ির খাওয়ান, ভ্যারাইটিস খাবার খাওয়ান, কিন্তু ঘরের তৈরি খাবার খাওয়ান, এটা মাথায় রাখুন। এবং যতদিন পারবেন মায়ের দুধটা দেবেন, কারণ মায়ের দুধ সন্তানকে, দেখবেন মায়ের দুধ কখন হয়, যখন প্রেগনেন্ট হয়। কেন? যে সেই বাচ্চাকে যাতে সেই দুধ খাওয়াতে পারে। মানুষ ছাড়া আর সব জন্তু জানোয়ার কিন্তু একটা বয়স অবধি মায়ের দুধই খায়। আমাদের মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দোকান থেকে কিনে আনা কৌটোর দুধ খাওয়ানো হচ্ছে, আর্টিফিশিয়াল খাবার সব খাওয়ানো হচ্ছে। কি বাচ্চার স্বাস্থ্য হবে, দেখা যায় সেই বাচ্চাটাই বেশি অসুস্থ হয়ে থাকছে। আপনি একটা জিনিস ভাবুন, যারা খাওয়াতে পারে না, বাড়িতে তৈরি ভাতটাকে মিক্সিতে পেস্ট করে খাওয়াতে হচ্ছে, কেনা খাবারগুলো খাওয়াতে পারছে না, তাদের বাচ্চা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। মোটা রোগাটা ব্যাপার না, শক্তি থাকতে হবে, কারণ সেখানে পুষ্টিগত মান কিন্তু অনেক বেশি থাকে। একটু আরেকজন কেউ আছেন ফোনে, একটু দেখে নিয়ে আবার আমরা আলোচনায় আসবো এবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, মাথার চুলটা উঠছে, মাথার চুল উঠে যাচ্ছে, মাথায় খুশকি আছে, মাঝে মাঝে মধ্যে খুব মানে একটু ইটিং হয়। আর একটা ওষুধ দিচ্ছি, আমাকে দেখে আমাকে অ্যাপ্লাই করতে দিয়েছে, তো ওষুধটা দিচ্ছি, কিন্তু তাও দেখছি চুল উঠছে। হ্যাঁ, নতুন চুল উঠছে না, মানে এরকম হালকা হালকা লাগছে। বয়স কত আপনার এখন? হ্যাঁ, আপনার এজ কত এখন? হ্যাঁ, বয়স কি বলছে? আপনার বয়স কত এখন? ও আচ্ছা আচ্ছা, এই 48। আচ্ছা, আপনার আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আপনার কি মানে, হ্যাঁ ঠিক আছে, আপনার কি মেনোপজ হয়ে গেছে না হয়নি? হ্যাঁ, পিরিয়ডস কি আপনার বন্ধ হয়ে গেছে না ঠিক আছে? না, আছে, ঠিক আছে। মাঝে মাঝে চুলটা চলে যায়, মানে এরকম ওঠে, তারপরে আবার আমি ওষুধ লাগাই, আবার চুলটা হয়। না, চুলটা কি একটা, এটা কি চুলটা একটা জায়গা থেকে অল্প অল্প জায়গা ধরে উঠে যায় পুরো? হ্যাঁ, মানে চুলে কি মাঝে মাঝে এক একটা জায়গায় চুল গোল গোল হয়ে উঠে যাচ্ছে? হ্যাঁ, চুলটা উঠে, মানে গোল গোল টাকার মতো গোল গোল পড়ে যাচ্ছে, টাক মতো পড়ে যাচ্ছে? না না, সেটা নেই, অনেক চুলটা উঠছে, আর মানে তো নতুন চুল উঠছে, কিন্তু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বুঝে গেছি। শুনুন, বলে দিচ্ছেন ডাক্তার, কি করণীয় বলছেন। দেখুন, এই চুল পড়াটা একটা বড় ব্যাপার, এবং দেখা যায় কি বেশিরভাগ মানুষেরই আজকাল চুলটা পড়ছে। এখানে দুটো তিনটে জিনিস কিন্তু খুব সাধারণ ব্যাপার, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার খাবারের ধরনটা কেমন। ধরুন, চুলের জন্য যে পুষ্টি দরকার, নিউট্রিশন দরকার, সেগুলো হয়তো আপনার খাওয়ার মধ্যে নেই। যেমন ধরুন ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো রাখবেন, বায়োটিন রাখবেন, ঠিক আছে, এই ধরনের খাবারগুলো রাখবেন, ভিটামিন বি কমপ্লেক্সের খাবার যেগুলো, সেগুলো খাবেন। এগুলো হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি আপনার চুলের শরীরের মধ্যে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে, যদি আয়রন ঠিক না থাকে, ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় আয়রনের শরীরের মধ্যে, যেটা ফেরেটিন টেস্ট করলে বোঝা যায়, ব্লাড টেস্ট আছে একটা ফেরেটিন, সেটা টেস্ট করলে বোঝা যায় আপনার শরীরে আয়রনের মাত্রাটা ঠিক আছে কিনা। যদি সেটা ঘাটতি থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু দেখা যাবে আপনার চুল কিন্তু পড়ে যাচ্ছে। তৃতীয়ত আরেকটা ব্যাপার আছে, অনেক এরিয়াতে আমাদের আজকাল কিন্তু জলের মধ্যে আয়রনের মাত্রাটা বেশি। জলে আয়রন, আমি খাবার ফেরেটিনের কথা বলছি না, জলে আয়রনের মাত্রাটা বেশি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই আয়রনটা যেটা আমরা বলি না, ওখানে চুল দেখবেন আপনাদের বাথরুম অনেকের সাদা হয়ে যায়, সাদা,
মানে বাথরুমের যে টাইলস গুলো সাদা হয়ে যায়, ওটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম থেকে হয়, ঠিক আছে? জলের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা খুব বেশি হয়ে গেলে হয়, এটা থেকেও কিন্তু চুল পড়ার সমস্যাগুলো বাড়ে। তো এগুলো মাথায় রাখতে হবে। আর তার পাশাপাশি কি একটা সুন্দর লাইফস্টাইল রাখতে হবে। কিরকম? যে আপনি সঠিক টাইমে ঘুমোবেন, সঠিক টাইমে ঘুম থেকে উঠবেন, ডেইলি একটু যোগ প্রাণায়াম করবেন, পর্যাপ্ত পরিমাণে মানে ফল ভেজিটেবলস এগুলো খাবেন, জলের মাত্রা ঠিক থাকবে। আর তার পাশাপাশি স্ট্রেসটাকে কমাতে হবে, আনন্দে থাকতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে না, হরমোন ঠিক থাকবে। যে যেভাবে আনন্দ পায়, কেউ আছে গান শুনে আনন্দ পায়, কেউ বাড়িতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে আনন্দ পায়, কেউ আবার নিজে নিজে কিছু ধরুন আঁকার কাজ করলো, কেউ লেখার কাজ করলো, বা ধরুন কেউ টিভি দেখে আনন্দ পায়। যার যেটাই আনন্দ লাগে সে সেটাই যদি করে, দেখবেন তার স্ট্রেসটা কিন্তু কমবে এবং সে কিন্তু ভালো থাকবে। এই সবগুলো ব্যাপার যদি আপনি মেনটেন করতে পারেন, দেখবেন চুলের প্রবলেমটা কমে যাবে। তার সাথে যদি কারো ভেতরে কিছু সমস্যা থাকে, সেখান থেকে চুল পড়বে, সেটার জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট রয়েছে। এনবিপি তে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট হয়, যেখান থেকে আপনার ভেতরে কোনো প্রবলেম থাকলে, তার থেকে যদি চুল পড়ার সমস্যা হচ্ছে বা থাইরয়েডের কোনো সমস্যা আছে, সেখান থেকে চুল পড়ার সমস্যা হচ্ছে, সেগুলো ঠিক করে দেবে। এবং তার পাশাপাশি কিন্তু কিছু অ্যাডভান্স থেরাপি আছে, কিছু লেজার থেরাপি আছে, যেগুলো করলে দেখা যাবে যে আপনার চুলটা গোড়াগুলো শক্ত হচ্ছে, চুল চট করে পড়ে যাচ্ছে না, আর চুলের গোড়া যেখানে রয়েছে হয়তো কম আসছে চুলটা বা আস্তে আস্তে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাহ, ডাক্তারবাবু সব সময় টিভিতে সুপরামর্শ দেন। সব ডাক্তারবাবুরাই তাই অক্লান্ত পরিশ্রম করেন চেম্বারে। পেশেন্ট একজন যখন সুস্থ হয়, আরো 10 জনকে নিয়ে আসেন, রিলেটিভ, ফ্রেন্ডস। আবার দেখুন এই চেম্বার করে টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করা, আপনাদের সুপরামর্শ দেওয়া, এগুলো ডাক্তারবাবুদের মানে আমি বলবো এত ভালো তারা সার্ভিস দেন, আমরা কৃতজ্ঞ। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, একটু বলুন জোরে। হ্যাঁ, ব্রণ, ও খুশকি মাথায়, খুশকি মাথায় খুব খুশকি, হ্যাঁ? ব্রণ হচ্ছে। বয়স কত? 35। আপনার নাম কি? হ্যাঁ, ঝুমা দাস। ঝুমা দাস। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, সাধারণত কি হয়, আপনার যে কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, মানে দুটো মানে রিলেটেড না, খুশকি আবার ব্রণ নিজেই বলছে। আচ্ছা, যেটা ব্যাপারটা আপনার বয়স মোটামুটি 34-35, যেটা বলি 35 বছর বয়স। সাধারণত ব্রণটা হয় হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে, টিনেজ, হ্যাঁ, এই বয়সটায় হয়, কারণ তখন হরমোন একটা চেঞ্জ হয়। তাহলে আপনার বয়স 35, তাহলে আপনার কেন হলো? এটা একটা তো প্রশ্ন আসবে মনে, কেন হলো? তার খুব একটা কমন কারণ হচ্ছে যে আপনার পিসিওডি থাকতে পারে। যদি কোনো সময় টেস্ট করে থাকেন ভালো, তার রিপোর্টে কি আছে একবার দেখে নেবেন। যদি টেস্ট না করছেন, ধরুন আপনার চুল ব্রণটা উঠছে ধরুন গত 2 বছর ধরে, ধরুন সাপোজ, তার আগে যদি আপনি টেস্ট মানে এই 2 বছরের মধ্যে যদি আপনি ইউএসজি না করে থাকেন, তাহলে ইউএসজি করে দেখে নেবেন একটা, যে আপনার পিসিওডির সমস্যা আছে কিনা। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এইটা যদি থাকে, ছোট ছোট সিস্ট যে হয়, পলিসিস্ট হয়, সেইখান থেকে কিন্তু ওভারিতে হয়, সেখান থেকে কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা কিন্তু চলে আসে, ব্রণর সমস্যা, যেহেতু একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। এইটা গেল। আবার অনেক সময় এটাও দেখা যায় যে আপনার যেটা হলো, যদি প্রপার আপনি ক্লিনিং না করতে পারেন, যদি প্রপার হাইজিন মেনটেন না করেন আপনার মুখের, তাহলে মানে আপনার চুলের এবং স্কিনের, তাহলে কিন্তু আসতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা একদম মেনটেন করতে হবে। তার জন্য আমাদের এনবিপির যে আরেকটা ডিভিশন, যেটা স্কিনের ডিভিশন, লাইভেন্স, এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, শ্যাম্পু থেকে সব প্রোডাক্ট, চুলের, ত্বকের, স্কিনের, মুখের, সব, এবং আপনার স্কিন অনুযায়ী সেটা দিতে পারবেন। ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনার প্রবলেমটা বললে ওনারা আপনাকে গাইড করে দেবে কোনটা নিতে হবে, কিভাবে করতে হবে। আর তার পাশাপাশি বলবো যে চুলের যে ড্যান্ড্রাফটা হয়েছে, ড্যান্ড্রাফটা না কমালেও কিন্তু মুখের মধ্যে ব্রণ উঠতে থাকে অনেকের, বুকে, পিঠে, মুখে, সব জায়গাতে কিন্তু আসতে পারে। তো এটাও মাথায় রাখতে হবে আপনার। তো দুটো ট্রিটমেন্টই যদি পাশাপাশি করেন আমাদের এনবিপিতে এসে, দেখা যাবে আলটিমেটলি খুশকিও কমে গেছে, চুল পড়া দেখবেন যদি এখন বেশি পড়ে থাকে সেটাও ঠিক হয়ে যাবে, তার পাশাপাশি আপনার যে ব্রণর সমস্যা ওটাও ঠিক হয়ে যাবে। শুধু একটু ফোন করে নিন 98302355
35527 অথবা 37। কলকাতায় তো আমাদের সব চেম্বার খোলা, রেগুলার হচ্ছে প্রতি সপ্তাহে ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর এবং হাতিবাগান বুধবার করে, খিদিরপুর এবং হাতিবাগানে প্রতি বুধবার, আমতলাতে বৃহস্পতিবার, সাউথ 24 পরগনা আমতলা। আচ্ছা, আর মধ্যমগ্রামে হেড অফিস আমাদের মধ্যমগ্রাম, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, 3 জায়গায় চেম্বার। দিল্লিতে 22 তারিখ যাচ্ছেন ডক্টর শর্মা নিজে যাবেন, ডক্টর বি শর্মা, আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তিনি নিজে দিল্লি চেম্বারে থাকছেন। আর ওপেনিং আছে 1 তারিখ 2 তারিখ পুরুলিয়া ঝাড়গ্রাম, নতুন চেম্বার ওপেনিং 1 তারিখ মার্চে আর 2 তারিখ মার্চে পুরুলিয়া ঝাড়গ্রাম, দুটোতেই কিন্তু আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন। আপনারা কিন্তু নাম লেখাতে থাকুন সবাই মোবাইল নাম্বারে। সব চেম্বার খোলা, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, কলকাতা, সব মেট্রোপলিটন সিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতায়, হাওড়ায়, বাংলাদেশে চেম্বার এবং আসামে তো প্রচুর চেম্বার আছে। সর্বত্র চেম্বারে আপনারা কিন্তু নাম লিখে আসতে পারবেন। শুধু ফোন করে নিন 9830235527 অথবা 37, এই নাম্বারে আপনারা কথা বলুন। সব ডাক্তারবাবুরা আপনাদের হেল্প করার জন্য রয়েছেন। একজন সুস্থ হলে আরো 10 জনকে রেফার করেন, তারাও ছুটে আসেন এনবিপিতে। আয়ুর্বেদ মানেই একটাই নাম এখন আমাদের সবার মনে প্রাণে হৃদয়ে গেঁথে গেছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এসে থাকা খাওয়া নিয়ে থেকে খেয়ে দূরের বন্ধুরা সবাই ট্রিটমেন্ট নিতে পারবেন। হাওড়াতে হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, মধ্যমগ্রামে হচ্ছে, সর্বত্র ল্যান্সডাউনের দক্ষিণ কলকাতায় হচ্ছে রেগুলার পঞ্চকর্মা ট্রিটমেন্ট। অনেকের অনেক রকম রোগ ব্যাধি, শুধু যে মেডিসিন ইনটেক করবেন তা না, এক্সটার্নাল কিছু অ্যাপ্লাই করতে হয়, মাসাজ, যোগা, প্রাণায়াম, সব কিছু আমাদের এখানে রয়েছে। আর চুল এবং ত্বকের জন্য লাইলিগেন্সের প্রোডাক্ট, আমাদের উইংস একটা রয়েছে এনবিপির লাইলিগেন্স, সেখানে কিন্তু চুল এবং স্কিনের, ডক্টর ভাদুরী নিজে দেখেন এগুলো, স্কিন এবং চুলের ব্যাপারটা। আপনারা প্রোডাক্টগুলো পাবেন শ্যাম্পু থেকে, হেয়ার অয়েল থেকে, এভরিথিং বিউটিফিকেশন, বিভিন্ন মানে প্রোডাক্ট রয়েছে কিন্তু লাইলিগেন্সের, এনবিপিরই একটা পার্ট। তার জন্য আপনারা চুল এবং স্কিনের জন্য আপনারা যোগাযোগ করবেন। মাথার চুল থেকে পায়ের নখ সব ট্রিটমেন্ট হয়, A to Z এভরিথিং আপনারা ট্রিটমেন্ট পাবেন আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে। আর অবশ্যই আমরা এবার ব্যথা নিয়ে একটু আলোচনা শুরু করি। ফোন আসছিল বলে পরপর আলোচনা শুনলাম। একজন বললেন যে ড্যান্ড্রাফ, হ্যাঁ, একজন বললেন যে অনেক রকম সমস্যা। তো যা সমস্যায় থাকুক ফোন তো নিয়ে আপনাদের কথাগুলো বলবেন, শুনবেন, ডাক্তারবাবুরা আলোচনা করবেন, এবং আমাদের কিছু বিষয়বস্তু থাকে যেটা সবার জন্য, সর্বসাধারণের জন্য, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ব্যথা যন্ত্রণা। ঘরে ঘরে ব্যথায় কষ্ট পাচ্ছেন মানুষ। ডক্টর ভাদুরী, কি কি কারণে এত ব্যথা হচ্ছে আজকাল একটু বলে দিন। দেখুন, ব্যথা কিন্তু এখন যেটা হয়ে গেছে, এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে, মানে লাইফস্টাইল ডিজিজ বলতে পারেন। এবার লাইফস্টাইল ডিজিজ কোনগুলো, মানে কি লাইফস্টাইল ডিজিজ হলো যে আমাদের যে দৈনন্দিন রুটিন, ডেইলি রুটিন যেটা আমরা করি সারাদিনে, সেটার কারণে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। মানে কি, ধরুন আমরা খাদ্য খাবার কি খাচ্ছি সেটা ঠিক না হলে সেখান থেকে রোগ হতে পারে। আমরা কি রেগুলার এক্সারসাইজ করছি, যদি না করি সেখান থেকে রোগের সৃষ্টি হতে পারে। আমরা কি আমাদের ঘুম ঠিক রাখছি, সেটা যদি ঠিক না রাখি সেখান থেকে আমাদের রোগের সৃষ্টি হতে পারে। আমাদের মানসিক চাপ যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, আমরা যদি মানসিক চাপ নিয়ে দিনের পর দিন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়, সেখান থেকে রোগের সৃষ্টি হয়। তো এই ব্যাপারগুলোর জন্য যে রোগের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আগে কি হতো, মানুষের যখন বৃদ্ধ বয়স হতো তখন শরীরের ক্ষমতা কমে যেত, তখন মানুষ হাঁটাচলা করতে ঠিক মতো পারতো না, ব্যথা হতো, মানুষ কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এইগুলো নিয়ে বেঁচে থাকতে হতো কিছু, মানে শেষ জীবনটা। কিন্তু এখন কিন্তু শেষ জীবনের ব্যাপার নেই, যে কোনো বয়সে কিন্তু এই রোগটা হচ্ছে। বিশেষ করে এই ব্যথার প্রবলেমটা দেখবেন মেয়েদের একটু বেশি হচ্ছে, মোটামুটি মাঝ বয়সী মেয়েদের একটু বেশি হয়। কি, যে লো ব্যাক পেন এবং অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস। ফোনটা নেব? আচ্ছা বলুন। শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন। ডাক্তার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ডাক্তার প্রোগ্রাম খুবই ভালো লাগে, আমি অনেকদিন ধরে ডাক্তার প্রোগ্রামটা ফলো করি। ঠিক আছে, ডাক্তার যেটা বলে সেটা আমি নিজেকে এক্সপেরিয়েন্স করে চলি।
হ্যাঁ এক্সপিরিয়েন্স হয়ে গেছিলাম গরম জল খাওয়া হালকা আচ্ছা, আচ্ছা, বাহ। ফলো করেন সব, হ্যাঁ। অ্যাসিডিটি মানে কোথাও কিছু খেতে পারি না, ঘরেও খুব লাইট খাই, খুব অ্যাসিডিটি, আগে খুব অ্যাসিডিটি, এখন না গলা জ্বালা করে, সবসময় তো গলা জ্বালা, মাঝে মাঝে একদিন ভালো থাকি আবার গলা জ্বালা করবে, আর পেট ভার হবে মাঝে মাঝে, আর গলার মধ্যে মনে কি লেগে আছে এরকম লাগে, মানে গলার মধ্যে আটকে যাচ্ছে, দুটো আটকে যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি হচ্ছে। হ্যাঁ, তো দেখো যে এখন কি করবো, আমি খুব একটা মানে রিচ খেতে পারি না, ভালো তো একদমই খেতে পারি না, লাইট খাওয়াটাই তো ভালো। ডিনারটা আমার একটু লেট হয়ে গেছে, যাতে আমি নিজেই কোনো অ্যাসিডের ওষুধ খান কি আপনি? অ্যাসিডের কোনো হ্যাঁ অ্যাসিডের কোনো ওষুধ খান? ওষুধ খান কোনো? হ্যাঁ বলো। ওষুধ খান? হ্যাঁ হ্যাঁ, খালি পেটে আমি গ্যাসের ট্যাবলেট খাই। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি শুনতে পেয়েছি এখন 40 কাছি। ঠিক আছে, না আমি বলে দিচ্ছি কারণটা, বলে দিচ্ছেন, শুনুন। হ্যাঁ বলে দিচ্ছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি একটা জিনিস বুঝিয়ে দিই যে আমাদের যে খাদ্য খাবারটা হজম হওয়ার জন্য দরকার, সেখানে কিন্তু অ্যাসিড দরকার আছে। ঠিক আছে, আমাদের পেটের মধ্যে একটা অ্যাসিড জন্মায়, সেই অ্যাসিডটা কিন্তু আমাদের খাদ্য খাবার হজম হওয়ার জন্য দরকার। যদি সেটা অতিরিক্ত হয়ে যায় তাহলে গলা বুক জ্বালা করবে, অ্যাসিড রিফ্ল্যাক্স যেটা বলে। ঠিক আছে, মানে অ্যাসিডটা থাকে আমাদের পাকস্থলীতে, সেটা ওপর দিক দিয়ে আসতে চায়, ওটাকে বলা হয় অ্যাসিড রিফ্ল্যাক্স। তো এইটার থেকেও গলা বুক জ্বালা করতে পারে। আবার যদি দেখা যাচ্ছে আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণটাও কমে যাচ্ছে, সেখান থেকে খাদ্য খাবার যদি হজম না হয়, সেখান থেকেও আস্তে আস্তে দিনের পর দিন থাকতে থাকতে অ্যাসিডের কিন্তু সমস্যা আসতে পারে। এটা হচ্ছে একটা। এবার অ্যাসিড আবার কমে যায় কিভাবে? দেখা যাচ্ছে আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন, আপনার হয়তো রুটিন করে ফেলেছেন যে ডেইলি একটা করে অ্যাসিডের বড়ি খাবো। অ্যাসিডের বড়ি যে খেয়ে যাচ্ছেন, এই আস্তে আস্তে আপনার কি হয়, যেদিক দিয়ে অ্যাসিডগুলো বেরায় পাকস্থলীর ভেতরে ঢোকে, সেই জায়গাগুলোকেও ব্লক করে, মানে আটকে দেয় যাতে অ্যাসিডটা ঢুকতে না পারে। কিন্তু অ্যাসিড তৈরি হচ্ছে শরীরে, কিন্তু পাকস্থলীতে ঢুকতে পারছে না। ঠিক আছে, এতে কি হচ্ছে, অ্যাসিডের পরিমাণটা যতটা দরকার খাদ্য খাবারটা হজম করার জন্য সেটা হচ্ছে না, তখনও অ্যাসিডের প্রবলেম কিন্তু হয়। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি খাবারের সাথে সাথে জল খেয়ে নেন তাহলে অ্যাসিডটা আরো পাতলা হয়ে যায়, তখন কিন্তু হজমটা ঠিক মতো হয় না, সেখান থেকে গ্যাসের সৃষ্টি হয়। দীর্ঘদিন এটা হতে হতে দেখবেন যে অ্যাসিডেরও প্রবলেম আসছে। আরেকটা, যখন ঘুমোতে যাবেন, খাবারের পর যখনই শুতে যাবেন সব সময় বাঁ কাত হয়ে শোবেন। এর একটা বিশাল কারণ আছে, না হলে কিন্তু গলা বুক জ্বালার ব্যাপারটা কিন্তু আসতেই পারে। কারণ কি, আমাদের যে পাকস্থলীটা আছে সেটার শেপটা কেমন, এরকম একটা ওটা তো একটা থলির মতো, কিন্তু শেপটা হচ্ছে কাজু বাদামের মতো। ঠিক আছে, স্টমাকটা কাজু বাদামের মতো, মানে বেঁকা। এবং তার একটা যে পাইপ আসছে আমার মুখের থেকে যাচ্ছে স্টমাকের ভিতরে, আরেকটা পাইপ স্টমাকের থেকে বেরিয়ে নিচের দিকে আসছে। দুটোরই কাজু বাদামের ঠিক মাথায় দুটো কাজু, এই ধরুন কাজু বাদামটা দেখতে এরকম, এর এই মাথায় একটা আছে, এই মাথায় একটা আছে। এবার যখন আপনি না বাঁকাত হয়ে শোবেন, তখন আপনার পেটের স্টমাকটা এরকম থাকবে। তার মানে কি, অ্যাসিডটা আপনার এই স্টমাকের এই জায়গাটায় থাকবে, ও এদিক দিয়ে পাইপটা দিয়ে বেরোনোর কোনো চান্স পাচ্ছে না। আর যখন আপনি সোজা মানে ডান কাত হয়ে শোবেন, এটা ঠিক স্টমাকটা উল্টে যায়। যখনই উল্টে যাবে আপনার কিন্তু গলার যে পাইপটা, ওটা দিয়ে অ্যাসিডটা যদি বেশি থাকে তখন চলে আসার চেষ্টা হবে, তার জন্য কিন্তু গলা বুক জ্বালা করবে। এবং আপনাকে বলবো, আপনি একটু ন্যাচারাল কিছু চেষ্টা করুন। ওই বড়ি না খেয়ে ঘুম থেকে উঠে ফার্স্ট কি করবেন, রাত্রেবেলা আপনি একটু 1 গ্লাস গরম জলের মধ্যে মানে 1 চামচ জিরে, ওটাকে ফোটাবেন, ফুটিয়ে ওই জলটা রেখে দেবেন, ঘুম থেকে উঠে ওই জলটা খাবেন। ঠিক আছে, ফার্স্টে খালি পেটে হালকা একটু গরম করে নিয়ে খাবেন, তাহলে আরো ভালো। জিরেটা খেতে হবে না, জলটা খাবেন আর কি। তারপরে প্রত্যেক দিন ভাত খাবার পর একটা কৌটোর মধ্যে জিরে, আরেকটা কৌটোর মধ্যে যে জোয়ান আছে, এই দুটো গুঁড়ো করে রেখে দেবেন। আগে একটু তাইয়ে নেবেন, গুঁড়ো করে রেখে দেবেন। এবার দুটো থেকে 1 চামচ নিয়ে মুখে দিয়ে তারপর খাদ্য খাবার খেয়ে ফেলার পর চুষে চুষে ওটা খেয়ে নেবেন। ঠিক আছে, এই গুঁড়োটা
খাবার ঠিক 40 মিনিট পর জল খাবেন, তার আগে খাবেন না। আর খাবার শুরু হওয়ার আধ ঘন্টা আগে জল খেয়ে নেবেন, মাঝখানটা আর জল খাবেন না। এইভাবে মেনটেন করুন। আর যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন তাহলে বলবো এনবিপি তে চলে আসুন। আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন, অনেক আপনি বলছেন যে আমি গরম জল খাবার হ্যাবিট করে নিয়েছি, খুব ভালো। যদি দেখছেন এগুলোতে সারছে না, বুঝবেন যে ভেতরে অনেক রকম গন্ডগোল হয়েছে, শুধু এই অ্যাসিডের গন্ডগোল না, আরো হয়তো লিভার ফাংশন ঠিক নেই, কনস্টিপেশনের প্রবলেম আছে, মানে আইবিএস থাকতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। সেগুলোর জন্য ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের এখানে ট্রিটমেন্ট করালে এনবিপি তে দেখবেন আস্তে আস্তে সবগুলো প্রবলেমে কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন একটা। আমরা ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, আবারও বলে দিই আপনারা কিন্তু সবাই করবেন, আমাদের হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন। কেউ একজন আবার ফোনে এসছেন, একটু দেখে নি ফোনটা, তারপর আমরা আবার আসছি আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি রামপুরহাট থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হলো কিছুদিন ধরে থেকে আমার খুব হেয়ার লস হচ্ছে। আচ্ছা, হেয়ার লস। আচ্ছা, আমি জানি না, আমার এজ হচ্ছে 40+। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে খুব মানে খুব চুল বেরোচ্ছে বা চুল ঝরছে খুব হঠাৎ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগে ছিল না, রিসেন্টলি হয়েছে? আচ্ছা, আপনি কি থাইরয়েড কোনো টেস্ট করিয়েছেন? থাইরয়েড আছে? থাইরয়েড? হ্যালো। না ডাক্তার, ওনার বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, শুনুন কেন হচ্ছে ডাক্তার বলছে, কি কি কারণ থাকতে পারে। থাইরয়েড আছে আপনার? থাইরয়েড ডিস্টার্ব হচ্ছে, আপনি শুনুন টিভিতে। আচ্ছা, আমি বলছি, দেখুন আপনার যদি চুল হেয়ার লস হচ্ছে আপনার 40+ এজ, এটা খুব বেশি বয়স নয়, কিছু কারণ থাকতে পারে। ঠিক আছে, প্রথম একটা জিনিস আপনি চেক করে নেবেন, যদি চেক না করা থাকে, যে রিসেন্ট আপনার থাইরয়েডটা কি আছে, থাইরয়েড প্রোফাইলটা চেক করে নেবেন একবার। ঠিক আছে, টিএসএইচটা চেক করুন, প্রোফাইলটা পুরোটা দরকার নেই, টিএসএইচটা চেক করুন, দেখুন যে সেটা নর্মালে আছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখবেন আরেকটা টেস্ট করবেন, ফেরেটিন বলে একটা টেস্ট হয়, ওটা টেস্টটা করে দেখে নেবেন যে আপনার ফেরেটিনের কোনো প্রবলেম আছে কিনা। যদি এই দুটোর প্রবলেম না থাকে তাহলে বুঝতে হবে ইন্টারনাল আরো কোনো বড় কিছু সমস্যা থাকতে পারে, তার থেকে পড়ছে। আর যদি এই দুটো মানে প্রবলেম থাকে তাহলে এই দুটো কারেকশন করলে আপনার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। এবার কারেকশনটা করবেন কিভাবে? এই আয়ুর্বেদিকের মাধ্যমে। আমাদের এনবিপি তে এলে থাইরয়েডের সমস্যা থাকুক, বা ধরুন আপনার ফেরেটিনটা কম আছে সেটার প্রবলেম থাকুক, বা ধরুন ইন্টারনাল আরো কোনো সমস্যা আছে যার জন্য আপনার চুলটা পড়ে যাচ্ছে, সেই সবগুলোরই কিন্তু সমাধান আপনি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, আমাদের ক্লিনিকগুলো যেখানে আছে সেখানে এলে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না। কিন্তু একটাই কথা বলবো সবাইকেই, আমি একটা কথা বলি যে রোগকে কিন্তু পুষে রাখবেন না। যত বেশি দিন আপনার শরীরে রোগটা থাকবে ও তত কিন্তু বড় আকার নেবে, আর যত তাড়াতাড়ি আপনি এটাকে ধ্বংস করতে পারবেন রোগটাকে, তত তাড়াতাড়ি কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন। আর এই ব্যাপারের জন্য কিন্তু আমাদের এনবিপি তে দারুণ রেকর্ড রয়েছে যে কত মানুষ যারা এখানে আসেন তারা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাদের যে ক্লিপিংস গুলো দেখাই আমরা, তাতেই আপনি জানতে পারবেন যে মানুষ এখানে এসে কতটা স্যাটিসফাইড আছে। আমরা এবার ইন্টারভিউ পার্টি যাব, ক্লিপিংসে যাব, তারা মাঝামাঝি জায়গায় চলে এসেছে, তো তারপর আবার আমরা ব্যাক করব স্টুডিওতে। লাইভ হচ্ছে, ডক্টর ভাদুরী আছেন, ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা হচ্ছে। এরপর আমরা পেশেন্টদের কিছু ইন্টারভিউ বাইট শুনবো, আপনারাও শুনুন, তারপর আবার আমরা আসছি ফিরে, তখন আবার কথা হবে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন?
এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, এক সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিক ভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি।
আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারে। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি
আমি বহু ওষুধ খেয়েছি, তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আমরা স্টুডিওতে, আবার লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম চলছে রেগুলার লাইভ। ফেসবুক ইউটিউব ফলো করলেও পাবেন, প্রচুর প্রোগ্রাম থাকছে, বারবার দেখবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন। আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছি, অনেক ফোনও পেয়েছি ফার্স্ট হাফে। একটুখানি আমরা ইন্টারভিউগুলো শোনালাম, পেশেন্টরা কে কেমন আছেন, কি বলছেন। আর একজন এলে আরো 10 জনকে আনবেন। আমি জানি রোগ ব্যাধি এমন ঘরে ঘরে মানুষ ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়েন, মনটা ভেঙে যায় যে আমি সুস্থ হচ্ছি না। কিন্তু যখন এনবিপিতে আয়ুর্বেদের হাত ধরেন এসে এবং এনবিপি ট্রিটমেন্টের আন্ডারে আসেন আর যখন সুস্থ হন, তখন কিন্তু সেই প্রাপ্তিটা একটা বিশাল ব্যাপার। মুখে হাসি এবং আরো খুশি হয়ে আপনারা আরো রিলেটিভস ফ্রেন্ডসদেরও নিয়ে আসেন, আমি জানি। তো সবার জন্য এনবিপি, আর অবশ্যই হেল্পলাইন নাম্বার খোলা। এখন লাইভে আছি আরো কিছুক্ষণ। হ্যাঁ, আপনাদের কারো কিছু জানার থাকলে ডক্টর ভাদুরী তো আছেন, আপনারা ফোন করতে পারবেন যে কোনো রোগ ব্যাধি নিয়ে। আমরা একটু আলোচনা করছিলাম ব্যথা নিয়ে। ব্যথা যন্ত্রণা নানান কারণে হয়, কিন্তু বয়স মানছে না। এখন ছোটদেরও হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হ্যাঁ, স্পাইনাল কর্ডে ব্যথা, ঘাড়ে কোমরে স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস। তো এই ট্রিটমেন্ট কিভাবে হয় একটু আমরা জেনে নিই। এই যে আলোচনাটা আমরা তখন করছিলাম, ব্যথার কারণগুলো আমি বলছিলাম যে আমাদের লাইফস্টাইলের জন্য হচ্ছে, কি হয় অ্যাকচুয়ালি আর একটু বলি, তারপরে আমি কিভাবে ট্রিটমেন্ট হবে ওটা বলবো। এই যে অভাব বা ঘাটতি বা হরমোনাল ডিসব্যালেন্স, এগুলো থেকে কিন্তু আমাদের প্রবলেমগুলো আসছে। কেন হয়? আমরা যে খাদ্য খাবারগুলো খাই তার মধ্যে কিন্তু এখন পুষ্টিগত মানটা অনেক কমে গেছে। আমরা কি খাই? যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের কেনা খাবার, এগুলোতে কি হয় যে সঠিক যে পুষ্টির মানটা থাকে সেটা কিন্তু কম থাকে, আর তার জন্য আমাদের শরীরের যতটা দরকার সেটা পর্যাপ্ত পরিমাণে হয় না। বিভিন্ন ধরনের মিনারেলস, ভিটামিনস যেগুলো আমাদের শরীরে দরকার সেগুলো আমরা সেই সময় পাই না। তার সাথে সাথে আবার কি হচ্ছে আমাদের, যে ঘুম থেকে আমরা উঠছি, ঘুম থেকে ওঠার পর রেডি হচ্ছি, চলে যাচ্ছি নিজের নিজের কাজে। কিসে করে যাচ্ছি? যাদের কাছে ভেহিকেল আছে তারা নিজেদের প্রাইভেট ভেহিকেলে চলে যাচ্ছে, 4 হুইলারে চলে যাচ্ছে, 2 হুইলারে চলে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আমি হয়তো রিক্সা করে গিয়ে বা অটো করে গিয়ে বাস ধরছি বা ট্রেন ধরছি। এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইলে, মানে চলাফেরার এতটুকুই, যে আমাদের যে হেঁটে কাজ করা বা হেঁটে চলাফেরা করা এটা খুব কমে গেছে। এবং তার সাথে সাথে আমরা নিয়মিত ব্যায়াম অভ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। কেন বলি আমরা, যে আমাদের কাজের চাপ। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি যে কাজ না থাকলেও নিজেদের এন্টারটেনমেন্টের জন্য আমরা মোবাইলটা খুব ঘাঁটতে ঘাঁটতে হয়তো আমার টাইম পাস হয়ে যায়, আমি জানি না, অনেক দেরিতে ঘুমিয়ে পড়ি। অটোমেটিক ঘুম থেকে উঠতে তখন টায়ার্ড লাগে বা উঠতে পারি না, তার জন্য ব্যায়ামটাও আমাদের কিন্তু নিয়মিত হচ্ছে না। এবার কাজের ধরন যত দিন উন্নতি হচ্ছে, যত টেকনোলজি উন্নতি হচ্ছে, মানুষের চেয়ারে বসে কাজটা বেড়ে যাচ্ছে। এখন আগে দেখুন, আগে আমরা ক্লাস করতে যেতাম সবাই, কখন স্কুলে যেতাম, ক্লাস করতাম, ওখান থেকে পড়াশোনা করে বাড়িতে আবার আসতাম, আবার টিউশনে যেতে হতো। এখন কি হয়েছে, বেশিরভাগই কিন্তু পড়াশোনাটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। যেহেতু অনলাইনে অ্যাভেলেবেল হয়েছে, ছাত্রদের এবং গার্জিয়ানদের সুবিধাটা কি হয়েছে, তার সাথে ছাত্রের সাথে আরেকজনের যেতে হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যাতায়াতের টাইমটা কিন্তু বেঁচে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে, যে ঘরে বসেই মা বাবারাও চাইছে বা চেষ্টা করছে বা ছাত্ররা চাইছে যে আমি ঘরে বসে পড়াশোনা করি, তাহলে আমার টাইম নষ্ট হবে না, যাতায়াতের সময়টা নষ্ট হবে না, পরিশ্রমটা হবে না। মা কি হচ্ছে, সেই টাইমটা অন্য কোনো কাজ করে নিতে পারছে, বা যেই বাড়ির মায়েরা নিজেরাও জব করছে বা কোনো মানে কি বলবো কর্মের মধ্যে ব্যস্ত আছে, তাদেরও সুবিধা হলো না, বাচ্চাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ বাচ্চা বাড়িতেই রয়েছে। এই যে আমাদের বাড়িতে থেকে করা পড়াশোনাটা করা বা অ্যাক্টিভিটিস কমে যাওয়াটা, এইটাই কিন্তু আমাদের আরেকটা কারণ, যে আমাদের শরীরের যে
কি বলবো, শরীরের স্টিফনেস চলে আসছে, এখানে মাংসপেশিগুলোর যে মানে ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে, মোবিলাইজ মানে মুভমেন্টগুলো ওগুলো হচ্ছে না, মোবিলাইজেশন হচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। এইভাবে করে করে আমরা কিন্তু আস্তে আস্তে একটা মানে জড় পদার্থের মতো হয়ে যাচ্ছি, ভেজিটেটিভ হয়ে যাচ্ছি। এই সব নিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ব্যথার প্রবলেমটা অল্প বয়সেও কিন্তু আজকাল চলে আসছে। এবার এসে গেলে আর তো কিছু করার নেই, প্রিভেনশন ভালো, যাতে রোগ প্রতিরোধ করাটা ভালো, সেটা যদি আমরা না করি তাহলে রোগের মানে থাবা আমাদেরকে বসাবেই। এবং রোগ হয়ে গেলে এইবার কি করা, এনবিপি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, এটাই আমি এখন আলোচনা করতে চলেছি। যে এনবিপি কিন্তু একটা আয়ুর্বেদের একটা বড় সংস্থা, প্রতিষ্ঠান, যেখানে কিন্তু আমরা বলছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এখানে আমাদের কিরকম ভাবে প্র্যাকটিক্যাল রিসার্চটা হয় আমাদের পেশেন্টের ওপরে, পেশেন্টের কেমন রেজাল্ট আসছে সেই সব নিয়ে কিন্তু আমাদের তাদেরকে স্টাডি করা হয়। আমাদের যে গ্রুপ অফ ডক্টরস আছে সবার মধ্যে আলোচনা হয়, একটা মিটিং হয় কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে, যে একে আরো কি কত তাড়াতাড়ি ভালো করা যায়, কি করলে এ আরো তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারে, এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা পরামর্শ সবকিছু হয় এবং ট্রিটমেন্টের বেস্ট আউটকামটা আমরা দেবার চেষ্টা করি। অনেকেই আমাদের এখানে যখন আসবেন সব সময় দেখবেন না যে এক ডাক্তারবাবু বসে আছেন, এক এক সময় এক একজন ডাক্তারবাবু বসে থাকেন, আপনাকে অ্যাটেন্ড করেন, এবং দেখবেন কোনো কোনো চেম্বারে একের থেকে অধিক ডাক্তারবাবু বসা থাকে। কারণ হচ্ছে আমাদের যে এই গ্রুপ অফ ডক্টরস, এখানে সবার কিন্তু ট্রিটমেন্টের ধরনটা একই থাকবে, প্রোটোকল বলে ট্রিটমেন্টের ধরনটা, মানে কি হলে কি করতে হবে, কিভাবে করবে, কোনটার পরে কোনটা করবে, সব ডাক্তারবাবুরা কিন্তু একই নির্দিষ্ট নিয়মে করবে। কেউ হয়তো একটা ওষুধ লিখলো একরকম, আরেকজন আরেকটা তার বুদ্ধিমত্তা নিয়ে লিখবে, কিন্তু পেশেন্টের কন্ডিশনের অনুযায়ী কোন মেডিসিন পড়বে, কিরকম তার ট্রিটমেন্ট হবে, কতদিন ট্রিটমেন্ট চলবে, শুধু মেডিসিন চলবে না তার সাথে প্রাণায়াম, পঞ্চকর্মা এগুলো থাকবে, সবকিছু কিন্তু প্রোটোকলটা সবার জন্য একই হবে, সব ডাক্তারবাবুরা একইভাবে নিয়ম মেনে কিন্তু চলে। এর জন্যই যে ডাক্তারবাবুকেই আপনি পাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি তো প্রথমবার অন্য একজনকে দেখিয়েছিলাম, এবার অন্য আরেকজন আছে, কারণ ট্রিটমেন্টটা সবাই কিন্তু একই থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট হয় এবং পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন। ঠিক, আমরা কথার ফাঁকে আরেকজনের ফোন নিয়ে নিই, তারপর আবার আমরা আসছি আলোচনায়। ডক্টর ভাদুরী আছেন আজকে, আমরা অবশ্যই কথা শুনে তারপর আবার ফিরছি আলোচনায়। কি আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান হাউসগ্রাম থেকে বলছি। বলুন বলুন, বর্ধমান থেকে কি প্রবলেম বলুন। বলছি আমার হাঁটুতে খুব ব্যথা। হাঁটুতে খুব ব্যথা। বয়স কত আপনার? 55। আচ্ছা, আপনার কি ধরনের কাজকর্ম করেন? আমি তো এখন আমার দোকান আছে, দোকানেই বসতে হয়। দোকানে মানে বসে থাকার কাজটা একটু বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমি তো বরাবরই বসেই কাজ। আচ্ছা, আর আপনার চেহারা কেমন, ভারী না পাতলা? নরমাল, খুব বেশি ভারী না, রোগাও নয়। আচ্ছা, আর খাদ্য খাবার কেমন করেন? নরমাল খাই, বাইরে খাওয়া হয় না খুব একটা। আচ্ছা, সাধারণ খাদ্য খাবার বাড়ির মতো করেই খাচ্ছে। ঠিক আছে, আপনার কতদিন ধরে হচ্ছে ব্যথাটা? সেটা অনেকদিন ধরে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেক করেছি, কিন্তু বলছে এই হাঁটু রিপ্লেস করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি, শুনুন, এবার টিভিতে বলে দিচ্ছি। হাঁটু রিপ্লেসমেন্ট কেন করতে হয় আগে বুঝে নিন, তাহলে বুঝবেন, তাহলে ঘটনাটা বুঝবেন এবং তার পরিবর্তিত কি ট্রিটমেন্ট আছে সেটাও বুঝে যাবেন। দেখুন, আমাদের হাঁটুর যে জয়েন্টটা, দুটো দিক থেকে হাড় এসে জয়েন্ট হয়, ঠিক আছে। এই জয়েন্টটার একটা ক্যাপসুলের মতো জিনিস থাকে, মানে একটা কভার করা থাকে, যেটার ভিতরে থাকে কি সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা পদার্থ থাকে, যেটা পিচ্ছিল করে রাখে এই জয়েন্টটাকে, মানে স্লিপারি। আমরা কি দেখেছি, যখন আপনার দরজায়, ধরুন দরজাটা আওয়াজ করছে, যখন খুলছেন একটা আওয়াজ হচ্ছে, বন্ধ করার সময় আওয়াজ হচ্ছে, আমরা কি করি, ওই দরজার যে কবজাগুলো থাকে তার মধ্যে একটু তেল দিয়ে দিই, অথবা কোলাপসেবল গেটটা যখন টানলে আসছে না দেখি, তেল দিয়ে দিই কবজাগুলোর মধ্যে, যাতে পট করে চলে আসে, কারণ ওটা স্লিপারি হয়ে যায়। আমাদের হাঁটুর জয়েন্টও তাই, এইটা স্লিপারি করে রাখা আছে, এটা প্রাকৃতিক ভাবেই করা আছে, প্রকৃতির নিয়ম এটা, ঠিক আছে, জন্মানোর সাথে সাথেই তাই থাকে।
এবং বিভিন্ন কারণে আমাদের খাদ্য অভ্যাস হতে পারে, আমাদের দৈনন্দিন জীবন কিভাবে আমি কাটাচ্ছি তাও হতে পারে, এই যেই আলোচনাগুলো আগে করলাম তার জন্য দেখা যায় ওই সাইনোভিয়াল ফ্লুইডটা আস্তে আস্তে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হবে, হাড়গুলো কাছাকাছি চলে আসে এবং পুষ্টিগত মান একটু যদি কম থাকে, হয়তো আপনি দামি খাবার খাচ্ছেন, দামি খাবার মানে পুষ্টিকর খাবার না, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার হাড়ের জন্য যে শক্তির জন্য যেসব দরকার সেগুলো কম, তখন দেখা যাবে ওই যে দুটো হাড়ের মাঝখানে যে একটা করে টুপি লাগানো থাকে হাড়ের মাথায়, ওই টুপিগুলো কার্টিলেজ বলা হয়, ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তারপরে কি হচ্ছে, হাঁটুর যে হাড়, টুপি নষ্ট হয়ে গেল, তাহলে হাড়ের মাথাটা পেলো দুদিকে, হাড়ে হাড়ে ঘষা খাওয়া শুরু হয়, তখন বসে থাকলেও চাপ লাগবে এবং বেশি হাঁটাচলা করলেও চাপ লাগবে, এই করে করে ওইগুলো ক্ষয় হতে থাকে দিনের পর দিন। তাহলে আপনার কি হচ্ছে, হাড়গুলো যখন নরম হয়ে গেল, আপনার হাড়ের জোর কমে গেল, ঘষা খাওয়া শুরু হয়ে গেছে বেশি করে, তখন কিন্তু ওটা নরম হয়ে ক্ষয়তে থাকে। ক্ষয়ে গেলে তখন ডাক্তারবাবুরা এক্সরে করে দেখে বলে আপনার হাড় মানে ক্ষয়ে গেছে, আপনার নি রিপ্লেসমেন্ট করতে হবে, মানে হাড়ের ওই অংশগুলোকে কেটে বাদ দিয়ে আর্টিফিশিয়াল হাড়ের মতো বানিয়ে সেটা বসিয়ে দেবে, ঠিক আছে, এবং বলবে এটাকে নি রিপ্লেসমেন্ট করা হলো। একটা কথা, নি রিপ্লেসমেন্ট করলেন হাঁটুর মাথাটা, কিন্তু হাড়টা যদি কমজোর থাকে সেখানে কিন্তু পুরোটা কিন্তু রিপ্লেস করা গেল না, তাহলে যখন আবার আপনার চাপ পড়বে ওই হাড়ের ক্র্যাকও হতে পারে বা কোনো ক্ষতিও হতে পারে। আপনি কি হাড় রিপ্লেসমেন্ট করে লাফাতে পারবেন? চট করে লাফাতে পারবেন না। কিন্তু অনেকেই করছে, অনেকে সুফল পাচ্ছে, অনেকে আবার ভালো রেজাল্ট পাচ্ছে না। আমি বলবো যখন এটার 100% কোনো গ্যারান্টি নেই যে এটা সুস্থ হয়েই যাবে একজন ব্যক্তি, তাহলে আমি অপারেশনের দিকে আগে যাব কেন? আমি তাহলে এমন কোনো প্যাথির কাছে যাই যেখানে এটাকে আছে, ওয়ে আছে, সেটা উইদাউট সার্জারি ট্রিটমেন্ট করার। তাহলে কি আমাদের এনবিপিতে সেই ট্রিটমেন্ট রয়েছে। এনবিপিতে ওষুধের পাশাপাশি যেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপি। এইরকম পেশেন্ট যাদেরকে নিয়ে রিপ্লেসমেন্ট করতে বলে দেওয়া হয়েছে, অনেকেরই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে দেখা গেছে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে গেছে এবং ব্যথার সমস্যা দূর হয়ে গেছে, হাড় যে ক্ষয় হচ্ছিল সেটা আটকে গেছে, আর হাড় ক্ষয় হচ্ছে না, যেখানে ফ্লুইডটা একদম শুকিয়ে গেছিল সেই ফ্লুইডটা আস্তে আস্তে সাইনোভিয়াল ফ্লুইডটা তৈরি হচ্ছে। তো এরকম যখনই হবে তাহলে আপনার ওই পিচ্ছিল ভাবটা যেই জয়েন্টে চলে আসবে, আপনার হাড় আর ঘষা খাবে না, হাড় যত ঘষা খাবে না দেখবেন আপনার হাড় ক্ষয় হচ্ছে না। এই যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট কিন্তু দারুণ উপকারী এবং খুব রেজাল্ট ওরিয়েন্টেড, দারুণ রেজাল্ট পায়। আমাদের কাছে অনেক পেশেন্টই আসে যারা ধরুন আমাদের কোর্সটা শুরু করে পরের বার যখন দেখাতে আসে তখন তারা বলে আমরা ভালো আছি। দেখুন একজন মানুষ কেন দ্বিতীয়বার ওষুধ নিতে আসছে, সে ইমপ্রুভমেন্ট পাচ্ছে বলেই আসছে, নালে তো সে প্রথমবার ওষুধ খেয়ে সে চলে যেত যে না আমার ওষুধে কিছু কাজ হয়নি আর যাব না। সে যদি কিছুটা উপকার পায় তাহলেই কিন্তু তাহলে সে আসবে। হ্যাঁ অবশ্যই কারো স্বার্থে বেশি দিন লাগবে, কারো স্বার্থে কম দিন লাগবে, কিন্তু উপকারের একটা যখনই একটা লাইট দেখতে পায় যে না আমি আগের থেকে তো ভালো আছি অল্প, তখনই কিন্তু সে আবার পরের দিনে পরের বারের ওষুধটা নিতে আসে। আর আমাদের এখানে কিন্তু এইভাবেই রিপিটেড পেশেন্টরা এসে এসে ট্রিটমেন্ট করে আর একটা টাইমে সুস্থ হয়ে যায়। আর আমাদের এনবিপির আরেকটা মানে কি বলবো ভালো খবর এইটাই যে এনবিপিতে যারা আসছেন সুস্থ হচ্ছেন তাদের রেফারেন্স পেশেন্ট কিন্তু অনেক আসে আমাদের এখানে। মানে ধরুন অনেকেই আছে যে নিজে একটা রোগ নিয়ে এসছে, সুস্থ হয়ে গেছে, তার বিশ্বাস, তার যে আমাদের এনবিপির থেকে যে তার মানে রেজাল্টটা পেয়েছে প্রমাণ, এইগুলো দেখে তার নিজের রিলেটিভ হোক, বন্ধু বান্ধব হোক, পাড়াপড়শি হোক, পরিচিতি হোক, তাদেরকে কিন্তু তারা উইথ কনফিডেন্স বলে যে এখানে যাও, আর কোথাও যেতে হবে না, এখানে গিয়ে ট্রিটমেন্ট করো। আমাদের এখানে অনেক পেশেন্ট আছে মানে কলকাতার বাইরে গিয়েও সাউথের দিকে, সাউথ ইন্ডিয়ার দিকে ট্রিটমেন্ট করে এসে লাস্ট অব দি এনবিপিতে এসে সুস্থ হয়েছে। এটা আমাদের ভগবানের আশীর্বাদ এবং আপনাদের যারা আমাদের এখানে আসছেন প্রোগ্রাম দেখছেন তাদের আশীর্বাদ, যার জন্যই আমাদের কিন্তু এনবিপির সফলতাটা এতটা। এবং আমরা যারা ডাক্তারবাবুরা এখানে আছি তারা সবসময় চেষ্টা করি পেশেন্টকে বেস্ট রেজাল্টটা দিতে, যাতে তার আরোগ্য লাভটা হয়, সে যাতে এটা বলতে পারে না আমি এনবিপিতে গিয়ে সুস্থ হয়ে এসেছি। দেখুন রোগ হতেই পারে, কিন্তু রোগের যদি
চিকিৎসা ঠিক সময় ঠিক জায়গায় করানো যায় তাহলে কিন্তু রোগ বা ব্যাধি সেটা কিন্তু নির্মূল করাও সম্ভব। 9802035527 অথবা 37 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার তো রয়েছে খোলা। 5 মিনিট আছে, আর আমি একটু চেম্বারগুলো বলে দিই। ল্যান্সডাউন চেম্বারে আপনারা নিয়মিত পাচ্ছেন, কলকাতা ল্যান্সডাউন চেম্বার, এবং আপনারা পাচ্ছেন কিন্তু খিদিরপুরে আপনারা নিয়মিত পাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন, আমতলাতে আপনারা পাচ্ছেন। অবশ্যই কিন্তু আমতলাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এছাড়া কিন্তু অবশ্যই কিন্তু আমি আবারও বলে দিই, আমতলা পাশাপাশি মধ্যমগ্রামেও কিন্তু আমাদের হেড অফিস রয়েছে, মধ্যমগ্রামেও আপনারা কিন্তু দেখাতে পারবেন সবাই। আর এবার বলে দিই, কলকাতার মধ্যে তো বললাম ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম। আর অবশ্যই দিল্লিতে 22 তারিখ চেম্বার আছে, ডক্টর শর্মা নিজে যাচ্ছেন। আর বলে দিচ্ছি আপনাদের হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর, কলকাতা এবং হাওড়া রেগুলার চেম্বার সপ্তাহে। এবার রিসেন্ট চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি, তার আগে একটা ফোন নিয়ে নিই, তারপর আমি বলছি কোন ডাক্তারবাবুরা কোন চেম্বারে রিসেন্টলি থাকছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি এনবিসি যে লাইভ হচ্ছে সেখানে কথা বলা যাবে ডাক্তারের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ফোন করেছেন, বলুন এবার কোথা থেকে বলছেন? আমি তো বলছি আমি ওখানে বি শর্মাকে দেখিয়েছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন, কোথা থেকে ফোন করলেন এখন? আমি থাকি সুভাষপল্লীতে। সেটা কোথায়? রানীকুঠি টালিগঞ্জে। আচ্ছা, এবার বলুন কি প্রবলেম, বলুন। ডক্টর ভাদুরী আছেন লাইভে। হ্যাঁ সেটাই তো, ডাক্তারের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলুন বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, 5 মিনিট আর আছে, আমাকে চেম্বার গুলো বলতে হবে। কি প্রবলেম বলুন, বলুন শুনছি। হ্যাঁ বলছি কি, আমি তো ডাক্তারকে দেখিয়েছি, হ্যাঁ মোটামুটি আগের তুলনায় অনেক বেটার আছি। আচ্ছা, তো প্রমাণ। কিন্তু বলছি কি, আমার অ্যালার্জিটা একটু মানে তার জন্য দেখিয়েছি, আমি 4বার ভিজিট করলাম ওনাকে। হ্যাঁ অ্যালার্জিটা না কমছে না। আচ্ছা, কি কি রোগ ছিল, কি কি জন্য গেছিলেন একটু বলে দিন। হ্যাঁ কোন কোন অসুবিধার জন্য গেছিলেন? কোন অফিস, কোথায়? আপনি কি সমস্যা নিয়ে গেছিলেন? আমি তো পেটের সমস্যা ছিল, অ্যালার্জির জন্য ছিল। আর পেটের সমস্যাটা কমে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পেটের সমস্যাটা কমে গেছে। হ্যাঁ, অ্যালার্জি সমস্যাটা এখন আপনাকে কষ্ট দিচ্ছে তাই তো? আমি অ্যালার্জিটা একটু কমছে না। আপনি লাস্ট কবে গেছিলেন? টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। ফোনে কথা শুনুন। লাস্ট কবে গেছিলেন? আমি তো জানুয়ারিতে গেছি। লাস্ট গেছিলেন তো? লাস্ট এসেছিলেন জানুয়ারিতে। নেক্সট ডেট দিয়ে দিয়েছে আপনাকে? নেক্সট ডেট কবে দিয়েছে? আমাকে আবার 22 তারিখ দিয়েছে। আচ্ছা শুনতে থাকুন, আমি বলছি। আচ্ছা এবার আপনি শুনুন, টিভিতে বলে দিচ্ছেন ডাক্তারবাবু কি করতে হবে। এইবার দেখুন, আপনার একটা পেটের সমস্যাটা প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এবার যে অ্যালার্জির ব্যাপারটা আছে এটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে 22 তারিখ যেতে বলেছে। আপনার যে রিপোর্টটা করিয়েছেন, আপনি তো বললেন না যে এখনো অ্যালার্জিটার প্রবলেম আছে। যদি ডাক্তারবাবু কোনো আপনাকে রিপোর্ট করাতে দিয়ে থাকে বা যদি আপনি নিজে করে থাকেন রিসেন্টলি, সেই রিপোর্টটা নিয়ে যাবেন। ঠিক আছে, আর যদি রিপোর্ট করতে না দিয়ে থাকে তাহলে করার দরকার নেই রিপোর্ট। যদি আপনি বলছেন না যে অ্যালার্জিটা বেশি আছে, এই ব্যাপারটা গিয়ে বলবেন এখন ওনাকে। ঠিক আছে, সেরে গেছে, এবার অ্যালার্জিটা তাহলে ওই ওষুধটাই দেওয়া হবে। তাহলে আপনাকে উনি বুঝে যাবেন যে আপনার কি করতে হবে, আপনাকে কোন ট্রিটমেন্টটা আরো দিতে হবে, কোনটা ডোজ বাড়াতে। এই যে দেখুন একটা কথা, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। এই যে দেখুন, আপনি যাচ্ছেন বলেই কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারছে যে আপনার কন্ডিশনটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, সেই হিসাবে কিন্তু ওষুধ কমাবে বা বাড়াবে বা চেঞ্জ করবে। ঠিক আছে, এইবার আপনি 22 তারিখে যান, উনি দেখে আপনার সাথে কথা বলে যদি মনে হয় তাহলে ওষুধ কিছু চেঞ্জ করতে পারে বা কিছু ওষুধ কমিয়ে দিয়ে অন্য ওষুধ দিতে পারে। ঠিক আছে, বা ধরুন ওষুধের ডোজটাকে পরিবর্তন করতে পারে। যেটাই হবে আপনার জন্য দরকার সেটাই কিন্তু করবেন। আরো যদি বিস্তারিত ডাক্তারবাবুদের সাথে কথা বলতে হয়, একটা দেখুন নাম্বার আপনার প্রেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, ওই নাম্বারটায় কল করলে আপনাকে কানেক্ট করে দেবে। যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন তার সাথে আপনাকে প্রেসক্রিপশনে নাম্বার আছে। পুরনো পেশেন্ট যারা আছেন, হ্যাঁ, তাদেরকে যে নাম্বারটা দেওয়া হয় ওই নাম্বারটা, ওই হেল্পলাইন নাম্বারটায় কল করবেন এবং বলবেন আমি ডাক্তারকে
রেখেছি, তার সেখানে সাথে আপনাকে ফোনে connect কানেক্ট করে করে দেবো। দেওয়া হবে। আচ্ছা, একদম সময় শেষে আমি চট করে রিসেন্ট চেম্বার গুলো বলে দিচ্ছি। হেরিয়াতে চেম্বার আছে ডক্টর হালদারের, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, কোচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে ডক্টর বি শর্মা থাকছেন 22 তারিখে, 22শে ফেব্রুয়ারি দিল্লিতে ডক্টর বি শর্মা থাকবেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, বাঁকুড়ায় ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, এছাড়া অবশ্যই কিন্তু বোলপুরে ডক্টর এস ভাদুরী, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, আর পুরুলিয়া ঝাড়গ্রাম 1 তারিখ 2 তারিখ মার্চে ওপেনিং হচ্ছে, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ডক্টর বি শর্মা থাকছে। কলকাতা এবং হাওড়াতে তো রেগুলার চেম্বার। আর হেল্পলাইন নাম্বার লিখে নিয়েছেন, কথা বলুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখবেন, আর প্রতিদিন অনুষ্ঠান দেখুন, টিভি চ্যানেলে প্রোগ্রাম লাইভও থাকে, আপনারা কথাও বলতে পারেন। আচ্ছা, আজ আর একদম সময় নিয়ে এবার বিদায়ের পালা, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনবিপির হাত ধরুন, নিশ্চয়ই সুস্থ হবেন।